এই মুহূর্তের রাজ্য তোলপাড়। আমরা প্রত্যেকেই জানি আরজিকর ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল, মানে তার বিচার প্রক্রিয়া। সেই বিচার প্রক্রিয়ার কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে এবং আজকে শাস্তি হয়েছে সঞ্জয় রায়ের। এই নিয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী, ক্যালকাটা এবং অনারেবল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিস্টার কল্লোল গুহ ঠাকুরতা। স্যার নমস্কার। নমস্কার স্যার, আজকে এই রায় নিয়ে কি বলবেন আপনি? সঞ্জয় রায়ের এই যে যাবজ্জীবন কারাদণ্ড আরজিকর কাণ্ডের জন্য আর কি, অভিযুক্ত হিসেবে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ। হ্যাঁ, রায়টা এক্সপেক্টেডই ছিল। রায় যে রায়টা হতে চলেছে আমরা সবাই জানতাম। এখন কথা হচ্ছে যাবজ্জীবন না মৃত্যুদণ্ড, এই দুটোই আর কি একটা কনফিউশন ছিল। তা দেখা গেল যাবজ্জীবন দেওয়া হলো। আসলে জজ সাহেবের ভেতরেও আর কি আমাদের প্রত্যেকের ভেতরে যে একটা খটকা লাগছে, এ কি একাই দোষী নাকি একে স্কেপগোট করা হচ্ছে। জজ সাহেব ব্যাপারটা বিচার করতে গিয়ে জজ সাহেবের মনেও যে এই প্রশ্নটা ওঠেনি, ব্যাপারটা মোটেই তা নয়। জজ সাহেব মাথা তো এই প্রশ্ন নির্ঘাত উঠেছিল এবং তার ফলেই আর কি উনি এটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ছেড়ে দিয়েছেন। রেয়ারেস্ট অফ দি রেয়ার, বিরলের মধ্যে বিরলতম বলে এই জিনিসটাকে গণ্য করেন। কারণ উনিও খানিকটা আর কি এই এই ধারণার বশবর্তী হয়ে খানিকটা প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমাদের বিচার ব্যবস্থার মূল কথা হচ্ছে কোনো দোষী ব্যক্তি খালাস পেয়ে যাক, ঠিক আছে, কিন্তু তাই বলে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। জজ সাহেবদের বিচার করার সময় এই জিনিসটার দিকেও লক্ষ্য রাখতে হয়। যাই হোক, জজ সাহেব এখন মামলাটা প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল এবং সেই সময় কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু তখন দেখা গেল আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীও এতে খুব একটা সন্তুষ্ট নন। মুখ্যমন্ত্রী নিজেই তখন বললেন যে আমরা আরো কিছুদিন ওয়েট করি, পুলিশ আর কি করে দেখা যাক। শেষ পর্যন্ত পুলিশ যদি ফার্দার এই ব্যাপারটা নিয়ে এগোতে না পারে, আমরা নিজেরাই কেসটাকে সিবিআই হাতে দিয়ে দেব। তারপরে কলকাতা হাইকোর্টে মামলা হলো সিবিআই এর উপরে মামলাটা দেওয়ার জন্যে। এতে যেমন ওই অভয়ার ফ্যামিলির লোকেরা যেমন মামলা করলো এবং সেই মামলায় দেখা গেল যে সরকারের তরফ থেকে সেরকম কোনো আপত্তি করা হলো না। তার ফলে হলো কি, ক্যালকাটা হাইকোর্ট প্রথম দিনই মামলাটা সিবিআইয়ের হাতে হস্তান্তর করে দিল। ব্যাস, চলে গেল সিবিআইয়ের হাতে। তারপরে পরবর্তীকালে মামলাটা সুপ্রিম কোর্টে উঠলো। সুপ্রিম কোর্টে কেন উঠলো? চারিদিকে স্লোগান উঠতে লাগলো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এমনকি অ্যাডভোকেটরা, আইনজীবীরাও, হাইকোর্টের আইনজীবীরাও কোর্ট থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় মিছিল করে বললেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তদনীন্তন দেশের প্রধান বিচারপতি ধনঞ্জয় যুধিষ্ঠির চন্দ্রচূড়, উনি তখন ভাবলেন যে সবাই উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলছে, ব্যাপারটা কি, আমি এখানকার চিফ জাস্টিস, আমার তো ব্যাপারটা দেখা উচিত। এইসব দেখে শুনে উনি স্বতঃপ্রণীতভাবে মামলাটা নিয়ে নিলেন। নিয়ে সমস্ত পার্টিকে ডেকে পাঠানোর সামনে জানতে চাইলেন ব্যাপারটা কি হয়েছে। তারপরে উনি খানিকটা মনিটরিং করে দিলেন, খানিকটা গাইডলাইন্স দিয়ে দিলেন, এমনকি টাইম ফ্রেমও করে দিলেন। যদিও ক্যালকাটা হাইকোর্ট তার আগে সিবিআই কে মামলাটা হস্তান্তর করে দিয়েছিল। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে টাইম ফ্রেমের ব্যাপার এসছে, সুতরাং এই স্পেশাল সিবিআই কোর্টের একটা আর কি দায়বদ্ধতা ছিল যে মামলাটা সুপ্রিম কোর্টের টাইম ফ্রেম অনুযায়ী নির্দিষ্ট সময় শেষ করা। ন্যাচারালি এই কোর্টও আর কি দিনের পর দিন এভিডেন্সের দিন রেখেছে, মামলা শুনেছে। সিবিআই যখন যেমন, সিবিআইয়ের হাতে যেহেতু মামলাটা, যখন যেমন সাক্ষী তাদের সামনে হাজির করেছে, শুনেছেন। অ্যাজ ইউজুয়াল বিচার পদ্ধতি চলেছে। বিচার পদ্ধতি চলে ঠলে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে সঞ্জয় রায় হচ্ছে এই মামলার একমাত্র দোষী ব্যক্তি। সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর ইনভলভমেন্ট জজ সাহেবরা খুঁজে পেলেন না। যদিও ওই আমাদের আরজিকরের সেই সময়কার প্রিন্সিপাল, কি নাম জানো, সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই গ্রেপ্তার করেছিল। এবং কিন্তু দেখা গেল চার্জশিটে তার নাম নেই। ওর বিরুদ্ধে অ্যাকচুয়াল অভিযোগটা কি সেটা ঠিক ফুটিয়ে তুলতে পারলো না। ওর বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ আছে, অন্য কোনো অভিযোগ আছে, কিন্তু অভয়ের মৃত্যুর পেছনে ওনার এক্সাক্ট কি রোল আছে সেটা কিন্তু সিবিআই তদন্ত করে বার করতে পারলো না এবং চার্জশিটে, যার ফলে ওনার নামটা বাদ চলে গেল। এখন জজ সাহেব ভাবলেন যে চার্জশিটে এখন ওনার নাম নেই, ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, ওনাকে আমি কাস্টডিতে রাখবো কেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো। উনি বেল পেয়ে গেলেন। এখন সঞ্জয় রায় ছাড়া আর কারোর বিরুদ্ধে কোন রকম ন্যূনতম প্রমাণও পাওয়া গেল না। কাউকে
ধরতে হলে বা কাউকে ফাঁসাতে হলে পরে মিনিমাম একটা এভিডেন্স তো দরকার, মিনিমাম একটা প্রমাণ দরকার। এখন এইভাবে যদি সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়ে থাকে, তাহলে সিবিআই কার পেছনে ছুটবে, কোর্টই বা কার পেছনে ছুটবে? আর কোর্টই বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পেলে, মিনিমাম কোনো একটা প্রাইম অফিসেই প্রমাণ যদি না পায়, তাহলে কোর্টই বা তাকে কিভাবে কিভাবে কাস্টডি নেবে, কিভাবে তার বিরুদ্ধে বিচার শুরু করবে? কিন্তু স্যার এই সুনির্দিষ্ট এভিডেন্সের কথা যেটা আপনি বলছেন, হ্যাঁ, সেই সুনির্দিষ্ট এভিডেন্সকে তো লোপাট করা হয়েছে, ট্যাম্পার করা হয়েছে। রাইট রাইট রাইট। তো সেই জায়গাটায় কেন বিচার ব্যবস্থার হ্যাঁ, ঢুকলো না? সিবিআই যখন মামলাটা হাতে নিল এবং সিবিআই যখন বুঝতে পারলো যে অভিযোগটা মানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, তখন প্রমাণ লোপাটের জন্য যারা যারা দায়ী, যারা যারা অভিযুক্ত বলে সিবিআই মনে করছে, সিবিআইয়ের উচিত ছিল তাদের পেছনে ছোটা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে কাস্টডি দিয়ে জিজ্ঞাসাবাদ করা। সেই দিকেও সিবিআইয়ের খুব একটা আর কি মানে অ্যাডভান্সমেন্ট ছিল বলে আমার মনে হচ্ছে না এই মামলাটাতে। প্র্যাকটিক্যালি মানে কি বলবো, প্রমাণ লোপাট তো অবশ্যই হয়েছে, প্রমাণের অভাবেই আর কি যেন মনে হচ্ছে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখা গেল সিবিআইয়ের ভেতরে। এবং তার ফলে মামলাটার যে সুবিচার যে একটা হয়েছে, মামলাটা যে সুবিচার হয়েছে সেটা ঠিক আর কি আমি বলতে পারছি না। পুরো মামলাটাই হয়েছে হিয়ার্স এভিডেন্সের উপর ভিত্তি করে। এবং এটাও একটা কারণ, ক্যাপিটাল পানিশমেন্ট না দেওয়ার এটাও একটা বড় কারণ। কারণ ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই, কেউ বলতে পারবে না হ্যাঁ উনি খুন করেছেন, কি উনি রেপ করেছেন, ডাইরেক্ট কোনো এভিডেন্স কিন্তু নেই, পুরোটাই হিয়ার্স এভিডেন্স। এই জিনিসটা একটা পাইভেটাল রোল প্লে করেছে জজ সাহেবের মনে, এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে গণ্য না করার। যাই হোক, সিবিআইয়ের আরো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তবে আমি লক্ষ্য করে দেখলাম সিবিআইয়ের ওভারঅল পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। আমি তো সিবিআইকে সেই 90-এর দশক থেকে দেখে আসছি, সেই ভিখারি বর্ষণ মামলার সময় থেকে দেখে আসছি। তেলিপাড়া জুট মিলে একজন পুলিশ অফিসার খুন হয়েছিলেন, সেই খুনের তদন্ত করতে গিয়ে পুলিশরা টহলদারিতে বেরিয়েছিল রাতের বেলা। টহলদারিতে বেরিয়ে বেশ কিছু অনেককে এরকম জুট মিলের শ্রমিকদের আর কি পিক আপ করা হয়েছিল, তার মধ্যে ভিখারি বর্ষণও ছিল একজন। ওমা, তুলে নেওয়ার পরে ভিখারি বর্ষণের আর কোনো হদিশ পাওয়া গেল না। পুলিশের বিরুদ্ধে ওর বাবা মার চরম অভিযোগ যে তোমরা আমার ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়ে লকআপে নিয়ে গিয়ে এমন প্যাটার্ন পিটিয়েছো সে মারা গেছে, মারা যাওয়ার পর তার বডি তোমরা লোপাট করে দিয়েছো, আপিস করে দিয়েছো। এই ব্যাপারটা ক্যালকাটা হাইকোর্টে উঠলো, ক্যালকাটা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা হয়েছিল এবং ক্যালকাটা হাইকোর্ট ডাইরেকশন দিয়েছিল পুলিশকে বডি প্রডিউস করার। পুলিশ বলেছে যে বডি কোথা থেকে প্রডিউস করে, আমরা ওকে তুলেই নি, পুলিশ যখন অস্বীকার করলো আমরা তুলেই নি। ক্যালকাটা হাইকোর্ট সিবিআই কে এনকোয়ারি করে রিপোর্ট জমা দেওয়ার ডাইরেকশন দিয়েছিল। সিবিআই কিন্তু কতটুকু রিপোর্ট জমা দিল, পুলিশ যে ওকে তুলেছিল, হি ওয়াজ ইনডিড পিকড আপ বাই দ্যাট পুলিশ অফিসিয়ালস অন দ্যাট ভেরি নাইট, ওই যে তুলেছিল এই পর্যন্ত রিপোর্টটা দিল। তুলে নেওয়ার পরে কি হলো আসল জিনিসটা যেটা, সেই ব্যাপারে কিন্তু সিবিআই আজ পর্যন্ত সাইলেন্ট। আরে ওকে তো সকলের সামনেই তুলেছিল, এ তো সবাই জানে যে ওকে তো তুলেছিল পুলিশ, এটার জন্য সিবিআই রিপোর্ট অতটা কিসের দরকার? তোলার পরে কি হলো সেটাই তো সবাই জানতে চেয়েছিল, সেই ব্যাপারে সিবিআই স্পিকড নট। তারপর আমরা জানি নোবেল চুরির, রবীন্দ্রনাথ নোবেল চুরির ব্যাপারটা জানি, সেই রহস্যের কিনারা হয়নি, সারদা নারদা এরকম আরো অনেক কেস, ব্যাংশাল কোর্টে অনেক সিবিআই কেস আছে, কিন্তু কোনোটাই আর কি সিবিআই ঠিক ফলপ্রসূ রেজাল্ট দিতে পারেনি। যাই না এটা কেন এরকম হচ্ছে আর কি। সিবিআই একটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা একটা এনকোয়ারি এজেন্সি, হ্যাঁ ভারতবর্ষের তো বটেই, কিন্তু যাই না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনীতি কাজ করছে কিনা বা পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, কিন্তু সিবিআই কিন্তু পারফরমেন্স কিন্তু আদারওয়াইজ এরকম হওয়া উচিত নয়। তাহলে স্যার আমরা রাজ্যের সিআইডি কে ভরসা করতে পারবো না, আমরা সিবিআই কে ভরসা করতে পারবো না, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ কোন এজেন্সিকে সর্বোত্তম বলে মনে করবে এবং বিচার ব্যবস্থার জন্য তাদের উপরে নির্ভর করবে? হ্যাঁ, এটা এটা একটা খুব বড় প্রশ্ন। সাধারণ মানুষ দেখা যাচ্ছে ফ্রাস্ট্রেটেড। এক সময় কলকাতা পুলিশকে বলা হতো নেক্সট টু স্কটল্যান্ড ইয়ার্ড, এখনো অনেকে বলে কলকাতা পুলিশকে তারা নিজেদের কাজ করতে দেওয়া হোক, সমস্ত রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া ওকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া হোক, এমন কোনো কাজ নেই যেটা কলকাতা পুলিশ করতে পারবে না। এমনকি কলকাতা পুলিশের একজন অফিসারকে আমাকে কোনো একটা একটা ঘটনা পরে আমাকে বলেছেন যে পুলিশরা কি তার নিজেদের কাজ করতে পারে, পুলিশরা আমরা একটু স্টেপ এগোবো আমার অপর থেকে ফোন আসবে, কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছে পুলিশদের? কিচ্ছু নেই, আমরা বীতশ্রদ্ধ হয়ে গেলাম পুলিশের কাজ করে। এই একজন
আইপিএস অফিসারের বক্তব্য। আমি এখনো বলছি এই এই যে সংস্থাগুলো রয়েছে, ক্যালকাটা পুলিশ বলুন, সিআইডি বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, যাই বলুন, এদেরকে যদি ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া হয় সমস্ত রকম পলিটিক্যাল বিধিনিষেধের ঊর্ধ্বে, তাহলে এমন কোনো কাজ নেই যেটা এটা করতে পারে না। দেওয়া যাচ্ছে না কেন স্যার? দেওয়া যাচ্ছে না, এটা এই ভারতবর্ষের রাজনীতি। আমাদের এখন রাজনৈতিক পরিকাঠামো এমনই যেগুলো দেওয়া যাচ্ছে না। বিদেশে কিন্তু এটা নেই, বিদেশে কিন্তু সবই কিন্তু প্রাইভেট। তাহলে স্যার আপনি কি মনে ইংল্যান্ডে করেন কনস্টিটিউশন অ্যামেন্ড করার দরকার আছে? আমাদের না হলে রাজনৈতিক নেতারা খুব আন্ডু অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। আমার তো মনে হয়, একরকম মনে হয়, এই যে সরকারি চাকরির কথা বলেন, সরকারি চাকরি আমেরিকাতে আজকে আর খানিকক্ষণ বাদে প্রেসিডেন্ট ট্রাম্প 47th ইউএস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আমেরিকায় কিন্তু সব প্রাইভেট, একমাত্র পুলিশ, মিলিটারি আর হোয়াইট হাউসে যারা কাজ করে, আর 50টা স্টেট আছে, 50টা স্টেটে 50টা গভর্নর হাউস আছে। এই গভর্নর হাউসগুলোতে যারা কাজ করে তারা হচ্ছে সরকারি কর্মচারী, আর পুলিশ সরকারি কর্মচারী, আর পেন্টাগন মিলিটারি সেনাবাহিনীতে যারা কাজ করে তারা সরকারি কর্মচারী, সবাই প্রাইভেট। এবং প্রাইভেটটা পুরোপুরি প্রাইভেট, কোনো সরকারের দ্বারা কন্ট্রোলড নয়। গ্রেট ব্রিটেনেও ঠিক তাই। গ্রেট ব্রিটেনে রেডিও টিভি থেকে শুরু করে সব প্রাইভেট, একমাত্র ব্রিটিশ গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টটা আর স্বাস্থ্য দপ্তরটা নিজেদের হাতে রেখেছে, বাকি সব প্রাইভেট। বাকিংহাম প্যালেসে যারা কাজ করে তারা হচ্ছে সরকারি কর্মচারী, ব্রিটিশ পার্লামেন্টে যারা কাজ করে তারা সরকারি কর্মচারী, 10 ডাউনিং স্ট্রিট প্রাইম মিনিস্টার অফিসিয়াল রেসিডেন্স যারা কাজ করে তারা সরকারি কর্মচারী, বাকি সব প্রাইভেট। এবং যার জন্য প্রাইভেট সংস্থাগুলো যেমন বিবিসি, কারোর কোনো বিধিনিষেধ মানতে তারা রাজি নয়, যা ঘটনা ঘটবে টাক করে আর কি খবর দিয়ে দেবে। এইখানে কোনো খবর দিতে হলে পরে সেই ধরনের সেন্সিটিভ নিউজ থাকতে পারে, সরকারের অনুমতি নিতে হয়, নিয়ে দিতে হয়। তা এই প্রাইভেটাইজেশন করাটা খুব জরুরি, এবং সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া, সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া, তবেই এই এজেন্সিগুলো ঠিক মতো কাজ করতে পারবে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে। সেটা কিভাবে সম্ভব বলে আপনার মনে হয় স্যার? সেটা ওই যে প্রয়োজনে সংবিধান বদল করতে হবে। জানি না এটা সংবিধান বদল করে এটা করা যাবে কিনা। হ্যাঁ, আস্তে আস্তে তো দেখা যাচ্ছে প্রাইভেটাইজেশন মানে আর কি মিক্সড ইকোনমির দিকে ভারতবর্ষ এগোচ্ছে, মিক্সড ইকোনমির দিকে। মানে সম্পূর্ণ প্রাইভেটাইজেশন না হলেও এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে, ভাড়া করে কাজ করানো হচ্ছে। একটা বিষয় বলি স্যার, যখন এই বিচার সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিলেন এবং যখন মামলাটা সুপ্রিম কোর্টে চলছিল, তখন 2-3টে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিলেন সিবিআই, এবং সেটা দেখে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা চমকে উঠেছিলেন যে মারাত্মক সব ঘটনা। তো সেই মারাত্মক ঘটনা ঘটে গেল, কিন্তু সঞ্জয় রায়ের যখন প্রসিডিংসটা চললো শিয়ালদা কোর্টে, সিবিআই কোর্টে, তখন কিন্তু কোনো সাপ্লিমেন্টারি ইন টাইম কোনো সাপ্লিমেন্টারি এফিডেভিট কিন্তু আর জমা পড়লো না। তো এই যে অথচ সঞ্জয় রায়ের বিচারটা করার জন্য একটা টাইম ফ্রেম করে দিলেন সুপ্রিম কোর্ট, কিন্তু সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা পড়লো না, বা সেই ইনভেস্টিগেশনের দ্রুততার জন্য কোনো ডাইরেকশন কিন্তু সুপ্রিম কোর্ট দিলেন না। ও টাইম ফ্রেম করে দিলেন, ওটাই হচ্ছে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করতে হবে। আর ওই যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো তাতে সবাই চমকে গেল। সেই স্ট্যাটাস রিপোর্টে যেগুলো লেখা ছিল ওগুলোই তো চার্জশিটে, চার্জশিট দেওয়া যেতে পারতো, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যেতে পারতো, স্ট্যাটাস রিপোর্টে যা লেখা রয়েছে। কিন্তু সিবিআই দেখা গেল খুব আর কি জিনিস অ্যাপ্রোচটা খানিকটা ক্যাজুয়াল বলে মনে হলো। তো সিবিআই ফেলিওর না সিবিআই কে ফেলিওর বানানো হলো স্যার, আপনার কি মতামত? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব কঠিন প্রশ্ন। ডাইরেক্ট সিবিআই যে ফেলিওর, আমার মনে হয় ব্যাপারটা তা নয়। সিবিআই কে ফেলিওর বানানো হলো, মানে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে দেওয়া হয়নি। তার নেপথ্যে কারা দায়ী? তার নেপথ্যে এই যারা দায়ী সেটা আমি আর কি বলবো, সরকার তো অনেকাংশেই দায়ী। মানে রাজ্য সরকারের কথা বলছেন? রাজ্য সরকারের কথা বলছি, এবং যাই না অনেকেই তো বলে দিদির সাথে মোদির একটা বিশাল সেটিং রয়েছে, সেই সেটিং এর আউটকাম হতে পারে এটা। আপনি কি এটা মনে করছেন? এখন যা অবস্থা দেখছি, হ্যাঁ, শুধু আমি কেন, সাধারণ মানুষও এটা মনে করছে। যে অবস্থা দেখছি, বিচার ব্যবস্থার এই যে হালটা দেখছি, যে ধরনের রায় বেরোচ্ছে, যে ধরনের আর কি যে পদ্ধতিতে বিচারটা করা হলো, কোন রকম এইভাবে চার্জশিট, একটা নাম কাওয়াস্তে চার্জশিট জমা দিয়ে, কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে, হ্যাঁ, যেভাবে জিনিসটা করা হলো, তাতে আর কি খানিকটা ল্যাকুনা লুফলস যে রয়েছে, এবং খানিকটা নয় ভালোই যে ল্যাকুনা লুফলস রয়েছে, এটা তো মনে করা স্বাভাবিক।
স্যার, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সামগ্রিকতা বিচার করে কি মনে করছেন? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করছি, জজ সাহেবের এখানে কিছু করার নেই। জজ সাহেবের সামনে যে সমস্ত মেটেরিয়াল এভিডেন্স যা প্লেস করা হয়েছে, ওনার সামনে যে সমস্ত কাগজপত্র চার্জশিট প্লেস করা হয়েছে, উনি সেটা দেখেই উনি ওনার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে রায় দিয়েছেন। হ্যাঁ, রায়ের ভেতরে কোনো ফাঁক ফোকর আছে আমি বলবো না। ওনার সামনে যা মেটেরিয়ালস আছে সেটাই উনি দেখেছেন, দেখে উনি রায় দিয়েছেন। এবং রায় দেওয়ার সময় উনি এই জিনিসটা নিশ্চয়ই মনে রেখেছেন যে কোনো দোষী ব্যক্তি খালাস পেয়ে যাক, ঠিক আছে, কিন্তু তাই বলে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পেয়ে যায়। সঞ্জয় রায়ও তো অনেক কিছু ডিসক্লোজ করেনি স্যার, এটাও তো সত্যি। রাইট, ডিসক্লোজ করেনি বা ডিসক্লোজ করতে দেওয়া হয়নি। হ্যাঁ, ওনার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে, বা উনি হয়তো অনেক কিছু জানেন, একবারে একরকম কথা বলেছেন উনি। হ্যাঁ, ডিসক্লোজ নিশ্চয়ই ওনার উপরে প্রেশার ছিল। অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে, যেটা অনেকেরই মনে হচ্ছে, ওনাকে একটা স্কেপগোট বানানো হলো। এই মামলার ভবিষ্যৎ নিয়ে আপনার লাস্ট কি বলার আছে? ভবিষ্যৎ হচ্ছে যে এই রায়ের বিরুদ্ধে যারা এই রায়তে অখুশি হবে, তারা ভেরি ওয়েল দে ক্যান অ্যাপ্রোচ বিরুদ্ধে হাইকোর্ট। যদি মৃত্যুদণ্ড দিয়ে দিত, মৃত্যুদণ্ড দিলে পরে হাইকোর্টে অটোমেটিক্যালি ডেথ রেফারেন্স কেস আসতো। হ্যাঁ, হাইকোর্টের কনফার্মেশন নেওয়ার জন্য এটা অটোমেটিক্যালি আসবে। এখানে একটা অ্যাপিল করতে হবে, স্টেট গভর্নমেন্ট অ্যাপিল করতে পারে। স্টেট গভর্নমেন্ট যদি এই অর্ডার সন্তুষ্ট হয়, স্টেট গভর্নমেন্ট অ্যাপিল করতে পারে। মেয়েটির ভিকটিমের যে পরিবারের সদস্যরা, ভিকটির বাবা মা অ্যাপিল করতে পারে। হ্যাঁ, যাবজ্জীবন থেকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় আবেদন করতেই পারে। এবং এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে যে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, বা মৃত্যুদণ্ড যাবজ্জীবন হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেয়ে গেছে, বা লোয়ার কোর্টে কোনো সাজাই হলো না, আপার ফোরামে গিয়েছে, দেখা গেল তার মৃত্যুদণ্ড হয়ে গেল। নানা রকম এক্সাম্পল রয়েছে। হ্যাঁ, তা সেটা এখন দেখা যাক। অ্যাপিল তো এক্সপেক্টেড হবে। তবে গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ শুনলাম যে সঞ্জয় রায়ের পরিবারের লোকজন নাকি কোনো অ্যাপিল ট্যাপিলে যাবে না, ওরা বীতশ্রদ্ধ, যা হবে এখানেই শেষ। এখন দেখা যাক কি দাঁড়ায়। আর সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে অলরেডি, এই মামলাটাই সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি মনিটরিং করছে। সুপ্রিম কোর্টে এই মামলার কোনো বিচার বা সেরকম কিছু হচ্ছে না। সুপ্রিম কোর্ট তো মনিটরিং করছে, একটা গাইডলাইন্স দিচ্ছে। সেটা না করলেই বা কি হতো, মামলার কি না করলে এমন কিছু হতো না, বরঞ্চ সুপ্রিম কোর্টের মানে ইন্টারফেয়ার করাটা মনে হয় মামলাকে অন্য দিক থেকে প্রভাবিত করেছে। সেটা সদর্থক না নঙর্থক সেই প্রভাবটা? সেই প্রভাবটা আর কি আমার মনে হয় না খুব একটা সদর্থক। কারণ এতে কি হয়েছে, এই লোয়ার কোর্টের উপর একটা আননেসেসারি একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, এবং একটা তাতে করে এই বিচারটা প্রভাবিত হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে ডাইরেকশন এসছে, হ্যাঁ, একটা জজ সাহেবের ভেতরে একটা অ্যাডিশনাল চাপ আর কি তৈরি হয়েছে, একটা চাপ ক্রিয়েট হয়েছে। হাইকোর্ট তো সিবিআই কে দিয়েই দিয়েছিল। আমাদের স্টেট গভর্নমেন্টও চাইছিল যে মানে একমাত্র সঞ্জয় রায় দোষী হতে পারে না, আরো কারো ইনভলভমেন্ট থাকতে পারে, একটু ওয়েট করি, ক্যালকাটা পুলিশ দেখি ফার্দার কতটা এগোতে পারে, আর নিজেরাই সিবিআই কে দিয়ে দেবে। ওই জন্য ক্যালকাটা হাইকোর্টে মামলাটা উঠলো, স্টেট গভর্নমেন্ট কোনো আপত্তি করেনি, সিবিআই কাছে মামলাটা চলে গিয়েছিল। তারপরেও সুপ্রিম কোর্ট আর কি ব্যাপারটা নিল। আসলে তো চিফ জাস্টিস আর কি খানিকটা আর কি, উনিও খানিকটা আর কি মানে চিন্তিত ছিলেন যে সবাই উই ওয়ান্ট জাস্টিস বলছি, কি ব্যাপার, আর আমি এখানকার চিফ জাস্টিস, আমার তো ব্যাপারটা দেখা দরকার। এই চিন্তাধারার উপরে ভিত্তি করে উনি তখন মামলাটা নিয়েছিলেন। হ্যাঁ, উনিও তখন চুপচাপ বসে থাকতে পারেননি, কারণ অ্যাডভোকেট সহ রাস্তায় বেরিয়ে পড়েছে উই ওয়ান্ট জাস্টিস চিৎকারে। এবং এই শুধু কলকাতায় নয়, এটা অল ওভার ইন্ডিয়াতে হয়েছে, এমনকি দেশের বাইরেও হয়েছে। ওর জন্য উনি দেশের প্রধান বিচারপতি হিসেবে উনি তখন এটা ইন্টারফেয়ার করেছেন। সেদিক থেকে উনি কোনো ভুল করেননি। কিন্তু মাঝখান থেকে হলো কি, ওই অ্যাকচুয়াল যে কোর্টে মামলাটার বিচার হচ্ছে সেই কোর্টে খানিকটা চাপের সৃষ্টি হলো, একটা অতিরিক্ত চাপের সৃষ্টি হলো। অসংখ্য ধন্যবাদ স্যার। পরে আবার বিভিন্ন ঘটনার বিশ্লেষণ নিয়ে আপনাকে পাবো। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।